মা বোনদের স্বস্তি দিতেই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, বললেন তারেক। ভোটেই নির্ধারণ হবে উদার উগ্রপন্থী রাজনীতির ভবিষ্যৎ, মন্তব্য ফখরুলের। বিভাজন নয়, ঐক্যের ভিত্তিতেই আগামী দিনের রাজনীতি, বললেন জামায়াত আমির। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা উত্থাপন। ইসিতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার। এবং চাংখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি নির্ধারণ। রামপুরায় ২৮ হত্যার ঘটনায় সাক্ষ্য গ্রহণ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছে আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। মা বোনদের সচ্ছলতা দিতেই বিএনপি ফ্যামিলি কার্ডের পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর টি&টি মাঠে কড়াইলবাসীর আয়োজনে দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। ক্ষমতায় গেলে কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বেগম জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়। বাংলাদেশ উদারপন্থী নাকি উগ্রপন্থীদের হাতে যাবে তা এই নির্বাচনের নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। অতীতে বাংলাদেশকে অস্বীকারী গোষ্ঠীটি বেশি অপপ্রচারে লিপ্ত বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে দলটির নেতারা বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই দেশের মানচিত্র সমৃদ্ধ হয়েছে, আর গণতন্ত্র রক্ষার জন্যই আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী হতে হবে। সবার আগে বাংলাদেশের অনুষঙ্গ হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন সফলভাবে সুষ্ঠু নিরপেক্ষভাবে বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ, কারণ জিয়াউর রহমান আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন। কিছু আসনের জন্য দুটি রাজনৈতিক দল এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে বলে শঙ্কা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে তারা, কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন, যে নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের আরেকটি পথ, সেই পথকে যদি অতিক্রম করতে পারি তাহলে আমরা সফল হব। সত্যি যদি আমরা শহীদ জিয়াকে ভালোবাসি, সত্যি যদি আমরা তাকে শ্রদ্ধা করি, তাহলে আমাদের উচিত হবে তার জন্য শুধু দোয়া করা না, তার প্রত্যেকটা কাজ অনুধাবন করে নিজেদেরকে সেরকম করে গড়ে তোলা। সভাপতির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে। পরিকল্পিতভাবে প্রচার হচ্ছে বিএনপি, কারণ বিএনপিতে আমাদের সবচেয়ে বড় শত্রু। এই ল্যান্ডস্লাইড বিএনপি পাবে, সেই কারণে শুরু হয়েছে। আর সবচেয়ে বেশি দুষ্টামিগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে না। আগামী জাতীয় নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য কঠিন পরীক্ষা উল্লেখ করে তিনি বলেন, সেখানেই নির্ধারণ হয়ে যাবে দেশে উদার গণতন্ত্র থাকবে কিনা। এই নির্বাচনে নির্ধারিত হবে যে দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে। সুন্দর এবং সহজ পন্থায় রাজনীতি করতে জামায়াতে ইসলামের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনে করি যে রাজনীতি করছেন, রাজনীতি করেন সিধা রাস্তায় করেন। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের নীতিগত রূপরেখা তুলে ধরল জামায়াতে ইসলামী। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত পলিসি সামিটে রূপরেখা উপস্থাপন করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক, যেখানে বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, নির্বাচনের আগে একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন। মফিউর রহমানের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকালে রাজধানীর একটি হোটেলে পলিসি সামিটের আয়োজন করে জামায়াতে ইসলাম। এতে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, গবেষক সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। আলোচনায় অংশ নিয়ে জামাতের নারী নেতৃত্ব ও নারী সংসদ নির্বাচন বিষয় সহ দেশ গঠনে তাদের ভূমিকা কি হবে তা জানতে চান বিশিষ্টজনরা। পাশাপাশি নানা পরামর্শ দেন তারা। Of power. It should not be the dictatorship of the Prime Minister in the country anymore. From the demand side, what we don't see as an economist, the supply side, and the supply side are the resources. So how much all these things are going to cost? The costing becomes a major issue. মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তি উল্লেখ করে বর্তমানে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ বলে জানান জামায়াতের আমির। We want Bangladesh to aspire to be a modern market economy that also believes in social justice and where no citizen is left behind. We want a country that aspires to putting national sovereignty first and also is a responsible and active regional and global partner. গেল 17 বছরে শাসন ব্যবস্থার ব্যর্থতা ও কর্তৃত্ববাদী চর্চার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। We had faced 15 years of authoritarian rule of the previous regime under which we saw the most horrific torture of opponents, repression of political freedoms, mismanagement of the economy on a mass criminal scale, and the systemic dismantling of the democratic institutions. পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাতের নায়েবে আমির বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চায় জামাত, না হলে অবস্থা বুঝে পরবর্তী পদক্ষেপ নেবেন। আমরা আশা করি সুস্থ হবে, তবে কিছুটা ব্যর্থতা আমরা লক্ষ্য করছি, সেগুলো রিপেয়ার করার জন্য আমরা চেষ্টা করছি। সরকারি অ্যাটিটিউডে একটি দলের প্রতি অধিকতর বায়াসনেস দেখেছি, যেমন প্রটোকলের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এবং কোনো জায়গায় অফিসাররা কিছুটা বায়াসড রোল প্লে করছে। জামায়াতের মধ্যে পর্যায়ক্রমে নারী নেতৃত্ব ও সাংসদ দেখা যাবে বলেও জানান তিনি। নারী থেকে ডাইরেক্ট ইলেকশনে দিতে সেখানে আমরা এগ্রি করেছি এবং আমরা এটা বাধ্য থাকবো। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ইসিতে প্রার্থিতা প্রত্যাহার শেষ হচ্ছে আজ। এদিকে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে। নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার বৈঠকে এ তাগিদ দেন ডক্টর ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা তুলে ধরেন প্রেস সচিব শফিকুল ইসলাম। তিনি জানান, দেশে 4টি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে নিকার। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব স্থাপনা বিভাগ নামে 2টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, নরসিংদী জেলার রায়পুরার একটা অংশ, কক্সবাজার জেলার মাতারবাড়ি নামে মোট 4টি নতুন থানা স্থাপন এর প্রস্তাব অনুমোদিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এবারে ভোটের প্রস্তুতির খবর।
গণভোট নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। তবে গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে এখনও অবগত নয় কুষ্টিয়ার মানুষ। জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া, সংবিধান সংশোধন, আইন তৈরি ও রাজনৈতিক সংকট মোকাবেলায় শাসন ব্যবস্থার পরিবর্তনে সারা দেশে এখন আলোচনার বিষয় গণভোট। গণভোট নিয়ে সাধারণ মানুষের ভাবনা তুলে ধরছেন পার্থসারথী দাস। তার প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। অলিগলি কিংবা গ্রামীণ জনপদ সব জায়গায় এখন নির্বাচনের আগমনী বার্তা। কিন্তু একই দিনে হতে যাওয়া গণভোট সম্পর্কে কতটুকু জানেন সাধারণ মানুষ? এই সব বিষয়ে কথা হয় কুষ্টিয়া ৪ আসনের খোকসাবাসীর সঙ্গে। আলোচনায় জমজমাট চায়ের দোকানের আড্ডা। এইতে দেখা গেল গণভোট নিয়ে অনেকের ধারণা এখনো স্পষ্ট নয়। গণভোট কি সেই বিষয়ে জানে না বেশিরভাগ মানুষ। তাদের মতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারণা চালালে গণভোট নিয়ে ধারণা বাড়বে তাদের। জনগণের মধ্যে এই সুষ্ঠু স্পষ্ট ধারণা না থাকলে তো সে কেউ হানার বিষয় না বুঝলে ভোটটা তো দিবে না। হানা ভোট তো আমরা তো গ্রাম অঞ্চলের, আমরা কিভাবে বুঝিয়ে নিত। আমরা গণভোটের প্রচারণাটাই আপনার আগে প্রচলন ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার বিভিন্ন দলের প্রার্থীরা তাদের নিজস্ব দলীয় প্রতীকের প্রচারণাটাই বেশি চালাচ্ছে। কোনটা গণভোট আর কোনটা হচ্ছে পাত্রীর ভোট এটা তো আমরা কিছুই জানি না। আশা আছে পরিবেশ ভালো হলে যাবো, দেব। জীবনে একবার শুনেছিলাম, তখন আমার ভোট হয়েছিল না, সেই সময় হানা ভোটটা আমি শুনেছিলাম, তবে হানা ভোট আমার জীবনে আসে নাই, এটা আমি দিও নাই। এদিকে সরকারের পক্ষ থেকে গণভোট আয়োজনে মসজিদ ভিত্তিক প্রচারণা চালানোর কথা বলছেন জেলা প্রশাসক। আমাদের মসজিদগুলো কিন্তু মানুষকে সবচেয়ে বেশি জানাতে পারে। তো আমরা আজকে প্রত্যেকটা উপজেলা থেকে সকল ইমামদের সাথে বসেছিলাম। ইমামরা আমাদের জেলা প্রশাসনের সাথে মিটিং করেছে এবং এই মিটিংয়ে আমি তাদের জানিয়ে দিয়েছি এই শুক্রবার থেকে মসজিদেও তারা এটি প্রচার করবে। তো আমার বিশ্বাস এই আপনার যেই চাওয়াটা যে গণজোয়ারে পরিণত করা, সবার যে জানার যে বিষয়টি, আমার বিশ্বাস যে আগামীকাল থেকে সকলেই জেনে যাবে ইনশাআল্লাহ। কুমারখালী, খোকসা নিয়ে গঠিত কুষ্টিয়া ৪ আসনের অনেক ভোটারের ধারণা নেই গণভোট সম্পর্কে। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা 4,24,417 জন। মোট ভোট কেন্দ্র 152টি। এর মধ্যে পুরুষ ভোটার 2,13,504 জন। নারী ভোটার রয়েছে 2,10,908 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 5 জন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জুলাই অভ্যুত্থানে রাজধানী চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার রায় পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 26 জানুয়ারি। দুপুরে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 রায়ের নতুন দিন ধার্য করেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, রায় পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এই সিদ্ধান্ত। এদিকে রামপুরায় 28 জন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মুদাসির আলী প্রতিবেদন। 2024 সালে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের দিন মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীর চানখারপুলে আন্দোলনকারীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালায় পুলিশ। গুলিতে প্রাণ যায় আনাস, জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল ও মানিকের। মানবতা বিরোধী অপরাধের সেই মামলায় আসামি করা হয় 8 জনকে, যাদের সবাই পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। এদের মধ্যে গ্রেফতার 4 জনকে মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরা হলেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। মামলায় পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার আখতারুল ইসলাম এবং রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। চানখারপুলে 6 জনকে হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল 20 জানুয়ারি। তবে ওই দিনই রায়ের তারিখ কিছুটা পেছানো হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, রায় পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এই সিদ্ধান্ত। রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী 26শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি হলে পরবর্তীতে রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে কেউ আর নির্মমতা চালাতে পারবে না মত দেন তাজুল ইসলাম। বলেন, রায়ের পর পুলিশ বাহিনীতে কতটা প্রভাব পড়বে তার চেয়ে ন্যায় বিচারের বিষয়টি মুখ্য। যখন অপরাধ হবে, অপরাধের বিচার করতে হবে, এটা ন্যায় বিচারের দাবি, এটাই সভ্যতার দাবি। এর বাইরে কোনো কিছু কনসিডার করার সুযোগ নেই। তবে আসামি পক্ষের আইনজীবী বলেন, রায় সর্বোচ্চ শাস্তি হলে তাতে অবশ্যই বিরূপ প্রভাব পড়বে। পরবর্তী গভর্নমেন্ট যদি আপনি পুলিশকে সাজা দেন, দেখা গেল তার কিন্তু 7 দিনও টিকা খুব কঠিন হবে। 7 দিনও সে আমার টিকতে নাও পারে, কারণ পুলিশ বাহিনী তখন শুনবে না।
বলবে যে আমরা কোনো অর্ডার শুনবো, পরবর্তীতে আবার নেক্সট গভর্নমেন্ট এসে আমাদের বিচার করবে। এদিকে রামপুরায় 28 জন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল 1-এ শুরু হয় বিচার প্রক্রিয়া। আজকে 1 নম্বর সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী তার পিতা গঙ্গাচরণ রাজবংশীর হত্যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। 25 ও 26 জানুয়ারি প্রথম সাক্ষীর জেরা হবে বলে জানায় প্রসিকিউশন টিম। তাকে জেরা করার জন্য আগামী 25 এবং 26শে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। 1971 সালে যুদ্ধের ময়দানে সৃষ্ট বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে নানামুখী টানাপোড়েন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে দীর্ঘ 5 দশকেরও বেশি সময়ের এ বেশি সুলভ সম্পর্কে এখন চির ধরেছে। বাড়ছে দুদেশের দূরত্ব, অবিশ্বাস আর অনাস্থা। বিশ্লেষকদের মতে আবেগ নির্ভর বাংলাদেশ ভারত সম্পর্ক স্বার্থ নির্ভর হয়ে ওঠাতেই এ দূরত্ব। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন নিয়ে নাহিদ সিরাজি নিম্মির 3 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। ভারত, যে দেশটি ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় বন্ধু। যুদ্ধ পরবর্তী সময়েও এই দুদেশ একযোগে কাজ করেছে বিদ্যুৎ, যোগাযোগ, বাণিজ্য ও নিরাপত্তায়। কিন্তু সময়ের ব্যবধানে সেই সম্পর্কেই আজ যেন চির ধরেছে। নানা দিক থেকে সৃষ্টি হয়েছে দূরত্ব। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক দৃশ্যত স্বাভাবিক থাকলেও ক্ষণে ক্ষণে জন্ম নিচ্ছে নানা প্রশ্ন। সীমান্ত হত্যা, পানি বন্টন, বাণিজ্য ঘাটতি এবং রাজনৈতিক বক্তব্য সব মিলিয়ে সম্পর্কের ভেতরে তৈরি হয়েছে এক ধরনের অস্বস্তি। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না। ওটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। বিশ্লেষকদের মতে সম্পর্ক এখন আর আবেগ নির্ভর নয়, বরং পুরোপুরি স্বার্থ নির্ভর হয়ে উঠছে। বাংলাদেশ ভারতের সম্পর্ক সবসময় যে একেবারে উন্নতির মধ্যে ছিল এটা বলা ঠিক হবে না। এটা ওঠানামা সবসময় ছিল। যেটা দেখা দরকার সেটা হলো যে এই সম্পর্কটা যেন জনগণ কেন্দ্রিক হয়, পিপল সেন্ট্রিক যেটাকে বলে, মানে জনগণ যেন লাভ করে, কোনো একটা বিশেষ দল বা বিশেষ ব্যক্তির উপর যেন না থাকে। দুই দেশের সম্পর্কের মাঝে নানা কারণে তৈরি হওয়া পার্থক্যগুলোই জন্ম দিচ্ছে টানাপোড়েনের। প্রশ্ন উঠছে, ভারত কি বাংলাদেশকে সমান অংশীদার হিসেবে দেখছে? এখন ভারত কোনো সন্দেহ নেই, ভৌগোলিক যদি কাঠামো দেখি এটা বিশাল, আবার যদি জনসংখ্যা দেখি তাহলেও বড়, তারপরে যদি আমি অর্থনীতি দেখি তাহলেও বড়, আমি যদি সামরিক শক্তি দেখি তাহলেও বড়। এখন ওটা বড় হওয়ার ফলে ওই মানসিকতা হয়তো এমন হয়ে গেছে যেটাকে আমরা কি বলা হয় বিগ ব্রাদার বা বিগ সিস্টার বলি। এখন ওই মানসিকতার কারণে হচ্ছে কিনা, না এর মধ্যে আরও কিছু আছে কিনা, সেটা আসলে দেখা দরকার। যদিও এই টানাপোড়েনের প্রথম দৃশ্যমান রূপ দেখা যায় সীমান্তে, যা দেখব এর দ্বিতীয় পর্বে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। পরিবর্তনের জন্য মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পটুয়াখালীতে গণভোট নিয়ে আয়োজিত প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিয়ে কথা বলেন তিনি। বিশেষ এবং সংকটময় পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন স্থিতিশীলতা বজায় রেখে রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য। সংস্কার হবে একদিনে হয়ে যায় না, সময় লাগবে। এই কারণেই কিন্তু সংস্কারের যে কমিশনগুলো এসেছিল তাদের যে রিকমেন্ডেশন সেটার ভিত্তিতে একটা দাঁড় করানো হয়েছে চার্টার। সেই চার্টার অনুযায়ী আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে আপনারা পরিবর্তন চান কিনা। যদি আপনারা চান পরিবর্তন আগের অবস্থা থেকে, এবং যাতে আগের অবস্থা আবার সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু এই বিকল্পটা আনা হয়েছে। আপনারা যদি হ্যাঁ বলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। জুনের মধ্যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি না করা হলে 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপকে গ্রিনল্যান্ডের বদলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর নজর দিতে বলছেন তিনি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। গ্রিনল্যান্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যেই স্বশাসিত এই ভূখণ্ডে আরও সেনা পাঠিয়েছে ডেনমার্ক। ইউরোপকে গ্রিনল্যান্ডের বদলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর নজর দিতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, গ্রিনল্যান্ড দখলে তাকে বাধা দেয়ায় আগামী 1 ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে 10% শুল্ক দিতে হবে। জুনের মধ্যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করা না হলে এই শুল্ক বেড়ে 25% দাঁড়াবে বলেও হুমকি দিয়েছেন তিনি। গ্রিনল্যান্ড দখলে সামরিক অভিযান চালানোর ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেন। এদিকে সংঘাত নিরসন এবং গাজা শাসন ও পুনর্গঠন তদারকির লক্ষ্যে ট্রাম্প প্রস্তাবিত বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউস জানিয়েছে, বোর্ড অফ পিসে সভাপতিত্ব করবেন ট্রাম্প নিজেই। এতে অংশ নিতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে বাংলাদেশ মানবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ভারতে খেলতে কোনোভাবেই বাধ্য করা যাবে না। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন আসিফ নজরুল। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে বাংলাদেশে অংশগ্রহণের বিষয়টি এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে কয়েক দফা বৈঠক করেছে বিসিবি ও আইসিসি, তাতেও কাটেনি জট। ESPN ক্রিকেটভু এক প্রতিবেদনে জানানো হয়, সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। এমন ঘোলাটে পরিস্থিতিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, অযৌক্তিক চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি। আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। বাংলাদেশ না খেললে টি-20 বিশ্বকাপে সুযোগ না পাওয়া সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দলকে সুযোগ দেওয়া হবে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মা বোনদের স্বস্তি দিতেই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, বললেন তারেক। ভোটেই নির্ধারণ হবে উদার উগ্রপন্থী রাজনীতির ভবিষ্যৎ, মন্তব্য ফখরুলের। বিভাজন নয়, ঐক্যের ভিত্তিতেই আগামী দিনের রাজনীতি, বললেন জামায়াত আমির। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখার উত্থাপন। ইসিতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার। এবং চাংখারপুলে 6 হত্যা মামলার রায় পিছিয়ে 26 জানুয়ারি নির্ধারণ, রামপুরায় 28 হত্যার ঘটনায় সাক্ষ্য গ্রহণ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।